দাদা, ইদানিংকালে জাতীয় সড়ক কর্তৃপক্ষের দ্বারা এলাকায় যে মাইকিং চলছে তাতে করে বলা হচ্ছে যে যেখানে ফুটপাত রয়েছে বা ন্যাশনাল হাইওয়ের যে জায়গা বেদখল হয়ে দীর্ঘদিন ছিল, তো বর্তমান যে সরকার, তো সরকার রাজ্য সরকারের পক্ষ থেকে জাতীয় সড়কের পক্ষ থেকে বারবার ঘোষণা করা হচ্ছে, সেক্ষেত্রে এখনও কিন্তু সেই একই পরিস্থিতি রয়েছে, কী বলবেন? না, একই পরিস্থিতি দেখুন, সরকার একটি পরিবর্তন হয়েছে। এই কাজটা আরও অনেক আগে হওয়া উচিত ছিল। নামখানা বকখালি যে ন্যাশনাল হাইওয়ে, প্রত্যেক দিন যে পরিমাণে গাড়ি যাতায়াত করে, তাতে রাস্তার পরিসর যে বাড়াতে হবে এটা তো স্বাভাবিক, সমস্ত মানুষ বোঝে এবং প্রত্যেকেই তার সহযোগিতা করছেন। এর মাঝখানে অনেক দিন থেকে বিগত কয়েক বছর একটি শাসক দল ছিল, তারা ওই কাটমানি খেয়ে পিডব্লিউডির দখল করে তাদেরকে দোকানপাট হোক, জবরদখল হোক করে রেখেছিল। আমাদের সরকার মানবিক সরকার অনেক দিন থেকেই নোটিশ জারি করেছে। আমাদের যিনি এখানে মিনিস্টার আছেন মাননীয় দীপঙ্কর জানা মহাশয়, প্রশাসনিক বৈঠক সব জায়গাতেই হয়েছে এবং জনস্বার্থের উন্নতিতে, মানুষের উন্নতিতে, মানুষের কল্যাণে এই জায়গা ছাড়তে হবে। তার কারণ নামখানা রোডে আপনি খবর করেছেন, আপনাদের নিউজ বারংবার, প্রত্যেক দিন কিছু না কিছু অ্যাক্সিডেন্ট ঘটছে এবং অনেক মানুষ আর এই পৃথিবীতে নেই, তাদের জন্য যারা দায়বদ্ধ, মানুষের কাছে আমরা দায়বদ্ধ। তাই এই জায়গা প্রত্যেককে দিতে হবে এবং ন্যাশনাল হাইওয়ে এটা যদি প্রশস্ত রাস্তা হয়, তাহলে প্রান্তিক নামখানা সহ অন্যান্য যে গ্রাম, বুধাকালী, নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রান্তিক চাষি তাদের ফসল যেমন বিক্রি করতে পারবে, স্বাস্থ্য, শিক্ষা, শিল্প সবতে একটা উন্নয়নের জোয়ার আসবে। কারণ এই স্বপ্ন অটল বিহারী বাজপেয়ী দেখেছিলেন, গ্রামীণ জাতীয় সড়ক যোজনা, ওনার মস্তিষ্ক প্রসূত, আজকে তার ফল গোটা ভারতবর্ষ পাচ্ছে। তো সে জায়গায় দাঁড়িয়ে এই রাস্তাটাও চওড়া হোক, পরিসরে বাড়ুক এবং মানুষকে, সাধারণ মানুষকে আমি আমাদের দলের তরফ থেকে বলবো, কোনো রকম কোনো বিতর্কে যাবেন না। যদি আপনার কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে, আপনি ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষের কাছে যান, প্রশাসনিক বিডিওএসডির কাছে যান, আপনি সুরাহা পাবেন। কিন্তু সরকারের উন্নতিকল্পে সরকারকে জায়গা তো ছাড়তেই হবে। ইদানিংকালে দেখা গেছে যে সমস্ত জাতীয় সড়কের পাশে অবৈধ ব্যবসা বাণিজ্য থেকে বিল্ডিং সেগুলো হয়েছে, যেমন কোর্টের পাশে একটা সবজি মার্কেট বলে সম্পূর্ণ সরকারি জায়গা, অথচ সেখানে দেখা গেছে কেউ ওই জায়গা তৎকালীন সরকার থাকাকালীন দেখা গেছে জায়গা দখল করে ব্যবসা বাণিজ্য করছে, কিন্তু কেউ আবার ভাড়া দিয়েছে, কেউ আবার জায়গা ওখানে বেচাকেনা করেছে। সরকারি জায়গা এইভাবে বেচাকেনা যায়? দেখুন, একটি সরকার ছিল, তার সমস্ত কাজ অবৈধ করেছে। আপনারা বারবার প্রশ্ন করছেন, আমাদের এই যে বিভিন্ন জায়গা থেকে আপনারা খবর তুলে আনছেন, এই অবৈধ জায়গা অবৈধভাবে হয়েছে, আমরা এটা জানি। দেখুন, প্রশাসন কিন্তু এখন সব দিকেই নজর রেখেছে। ভূমি সংস্কার দপ্তরে যিনি প্রতিমন্ত্রী আছেন মাননীয় দীপঙ্কর জানার নজরেও বিষয়টা আছে। যেখানে যেখানে সরকারি জায়গা এইভাবে অকুপাই করে জোর জবরদস্তি লোক বসানো হয়েছে এবং মানুষ তার মতো করে ব্যবহার করছে, অদূর ভবিষ্যতে এদের সব উঠে যেতে হবে। কারণ সরকারি জায়গা সরকারকে ফেরত দিতে হবে, সাধারণ মানুষের জন্য ফেরত দিতে হবে, উন্নয়নের জন্য ফেরত দিতে হবে। এবারে অবৈধভাবে এতদিন করে এসছে, একটি সরকার ছিল কাটমানি সরকার, তোলামূলের সরকার, তারা করেছে। আমাদের সরকার কাটমানি তোলামূলের সরকার নয়, স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে মানুষের জনাদেশে আমরা এসেছি, মানুষের কাছে আমরা দায়বদ্ধ এই জায়গাগুলো তাদেরকে ফেরত দেওয়ার জন্য। দেখা গেছে যে সমস্ত জায়গা সরকারিভাবে পাট্টা দেওয়া হয়েছিল সেগুলো কেনাবেচা হয়েছে, তার পাশাপাশি দৈবত্ব সম্পত্তি সেগুলোও কেনাবেচা হয়েছে, সেক্ষেত্রে কী বলবেন? দেখুন, সম্পত্তি হস্তান্তর, ভেস্টল্যান্ড হস্তান্তর এই বিষয়ে বা দৈবত্ব সম্পত্তি জোর করে হরপ করে নেওয়া অভিযোগ আমাদের কাছে ভুরি ভুরি প্রত্যেক দিন আসছে। বিএলআরও অফিসের সঙ্গে কিছু অসাধু চক্র কাজ করেছে এবং এই জায়গা জমিগুলোকে সম্পূর্ণরূপে নয়ছয় করেছে। আমরা তার সঠিক তদন্তের জন্য আমরা যেখানে জানিয়েছি, বিডিওএসডিওর কাছেও আমরা জানিয়েছি, তদন্ত চলছে। যদি তদন্তে প্রমাণিত হয় কেউ দোষী, আমাদের আইনের শাসন চলছে, শাসকের আইন নয়। তাই প্রত্যেকেই তার যথাযথ শাস্তি পাবে এবং যার কাছ থেকে জোর করে জায়গায় কেড়ে নিয়ে, জোর করে তার উপরে রাহাজানি করে, রক্তচক্ষু দেখিয়ে, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যারা এতদিন পর্যন্ত স্বার্থ কায়েম করেছে, তারা একটু সাবধান হয়ে যাক, সেই দিন আসছে। কারণ দেখা গেছে যে একাধিক জায়গায়, শুধু যে কাকদ্বীপ এমনটাই নয়, কাকদ্বীপ মহকুমার বেশ কিছু জায়গাতে দেখা গেছে যে সরকারি যে সমস্ত জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলোকে
কেউ তৎকালীন পঞ্চায়েত, যে সমস্ত পঞ্চায়েতি ব্যবস্থা, তারা ট্যাক্স নিয়েছে। সরকারিভাবে এইভাবে ট্যাক্স নেওয়া যায়? দেখুন, কোন পঞ্চায়েত থেকে কোন সরকারি জায়গায় ট্যাক্স নিয়েছে এর পুরো তথ্য আমাদের কাছে এখন আসেনি, আমরা হাতে পাইনি। আপনি অভিযোগ করছেন, সঠিকভাবে যে পঞ্চায়েতগুলো এতদিন একটি শাসক দলের যা ছিল আগে, সেই দল তার মতো করে পঞ্চায়েত রাজ জায়গায় নিয়ম তৈরি করেছে। মানে চুরি করতে করতে তোলা কোন পদ্ধতি তোলা যায়, সংগঠিত চুরি যাকে বলা যায়, চালিয়েছে। তো আমাদের সরকার এসে আমরা মহাসমুদ্রের মাঝখানে পড়েছি। এভাবেও যে দুর্নীতি করা যায়, দুর্নীতির যে পাঁক, সমাজের এমন কোনো প্রান্ত নেই যেখানে এরা দুর্নীতি করেনি। সব কিছুই আছে, আমাদের কাছে আসছে। ধীরে ধীরে আমাদের সময় লাগবে এই জিনিসগুলোকে সুষ্ঠুভাবে সঠিকভাবে পরিচালিত করার। জনগণের কাছে করজোড়ে আমাদের কাছে অনুরোধ, আমাদের সরকারকে একটু সময় দিন। সুদিন ফিরবে, সুদিন ফিরতে বাধ্য, সবাই তার রায় পাবে। এবং এই জায়গা জমি সংক্রান্ত যে 9-6টা কাকদ্বীপ বিধানসভার প্রচুর জায়গা আছে, সরকারি জায়গা, যেখানে জায়গা জোর করে হস্তান্তর করা হয়েছে, লোকের নামে জোর করে জায়গা নিয়ে নেওয়া হয়েছে, বড় বড় মাল্টিস্টোরি বিল্ডিং করে ফেলেছে অনেকে জোর জায়গায়। জায়গার কোনো কাগজপত্র ঠিক নেই, কোনো মিউটেশন ঠিক নেই, কিচ্ছু নেই। এমনকি অবৈধ পুকুরও কাটা হয়েছে, সে খবর আমাদের কাছে আছে। তো এগুলো নিয়ে তদন্ত চলছে, সরকার তদন্ত করছে, মাননীয় মন্ত্রী সাহেব আছেন, মন্ত্রী মহোদয় এই বিষয়ের উপর একদম নজর রেখেছেন। যারা দোষী তারা শাস্তি পাবে। এই যে তদানীন্তন সরকারের সব থেকে বড় জায়গা ছিল যে পুকুর ভরাট। হুম। কারণ এই মুহূর্তে দেখা গেছে যে ভূগর্ভের জল, যেটা স্যালো বসিয়ে বিভিন্ন জায়গায় তুলে নেওয়া হচ্ছে, তো পুকুরকে রেখে পুকুরে জল জমা করে রাখা, সেটা কিন্তু তৎকালীন সরকারের না করে পুকুর ভরাট একাধিক জায়গায় হয়ে গেছে, বসত বাড়ি করেছে, কেনা বেচা হয়েছে। তো সেক্ষেত্রেও তো সমস্যা দেখা দেবে। দেখুন, জায়গা জমির স্থানান্তকরণ হচ্ছে বা যখন তার পরিবর্তনকরণ চলছে, একটা পুকুরের জায়গা যখন নতুন করে ভরাট হচ্ছে, যখন জমির রূপ পরিবর্তন হচ্ছে, এগুলো সব কিছু সরকারকে জানিয়ে করতে হয়। জমির রূপ আমি বললেই পরিবর্তন করতে পারি না, আমি বললেই পুকুর কাটতেও যেমন পারি না, পুকুর ভরাটও করতে পারি না। তার সঙ্গে আপনি একটা প্রশ্ন জুড়ে দিলেন, সমাজ বা পরিবেশ। আজকে যদি এভাবে পুকুর ভরাট হয়, তাহলে ভৌম জলস্তরের যে লেভেল, সেটা একদম ডাউনের দিকে যাচ্ছে। অদূর ভবিষ্যতে আমাদের ছেলেপুলেরা আর সঠিক পানীয় জলটা পাবে না। এই ভয়াবহ পরিস্থিতি বোঝার মতো বোধশক্তি, বুদ্ধি আগে সরকারের ছিল না, তাহলে এই ঘটনাগুলো ঘটতো না। এবং এর সঙ্গে একটা তোলাবাজি সিন্ডিকেট গোটা কাকদ্বীপ জুড়ে আছে, আমরা জানি। তো সেটা পুনরায় আর হবে না, এই দায়িত্ব আমাদের প্রশাসন নিয়েছে। প্রশাসন খুব নজর রাখছে, কড়া নজর রাখছে। ভূমি সংস্কারের মাননীয় মন্ত্রী দীপঙ্কর জানারও কড়া নজরের মধ্যে আছে। এই বিষয়বস্তুগুলো এতদিন হয়েছে, এটা তো দুর্নীতি হয়েছে, আমরা জানি। এই দুর্নীতির আগে নতুন রূপে বা যেন না আসে, তার জন্যে আমরা মানুষের কাছে দায়বদ্ধ। আমরা চাই যেখানে যেখানে দুর্নীতি হয়েছে তার সঠিক প্রমাণপত্র দিয়ে দোষীরা শাস্তি পাক, এবং সেই কাজ আমাদের সরকার করবে। আপনাকে ধন্যবাদ এতক্ষণ আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে থাকার জন্য। দেবদীপ সাউটিয়া, যিনি আমাদের প্রতি সময়ে প্রতিক্ষণে আমাদের সঙ্গে থাকেন এবং বিভিন্ন যে প্রতিবেদন দেন, এবং সেগুলো কিন্তু সত্যিকারের আগামী দিনে যদি এই সমস্ত সংস্কারের কাজ হয়, তাহলে হয়তো আগামী প্রজন্মের কাছে যা এই সরকার যে পরিকল্পনা নিয়েছিল সংকল্প যাত্রাতে, তাতে করে একটার পর একটা কাজের যে সমস্ত গতি, সেটাও যেমন তুলে ধরেছে। ওনার কথাকে ওনাকে সাধুবাদ দেবো। এই কারণেই ইতিমধ্যে বিভিন্ন জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন, তাতে করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে একাধিক সংবাদ মাধ্যম কিন্তু দেখাচ্ছে। তবে একটা কথা সবার মনে রাখা দরকার, কারণ আমরা যদি ঠিকঠাক কাজ না করে থাকি, আমাদের 50 বছর পিছিয়ে যেতে হবে, আগামী প্রজন্মের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হতে থাকবে। এটা সত্যি, তাই তো? হ্যাঁ, আমরা যদি যে সমাজে আমরা বসবাস করছি, আসলে আমরা যারা প্রতিনিয়ত আমাদের গ্রাম্য এলাকায় অনেক মা, মাসি, দিদি, বোন, ভাই, যেটা কাকা যারা আছে, সমাজটা নিয়ে তো ভাবে না। নিজের ব্যক্তিগত এত সমস্যা নিয়ে আমরা জর্জরিত। আমরা যে ভূমির উপরে বসবাস করছি, যে বাতাস নিচ্ছি, যে জল পান করছি, তাদেরও যে একটা ভবিষ্যৎ আছে, সেইটা না আমরা ভাবি না। সেই ভাবার দিন কিন্তু চলে এসছে। এখন থেকে যদি আমরা সচেতন না হই, আমাদের উত্তরসূরি যারা আসছে, পূর্বসূরি যারা ছিল এবং উত্তরসূরি যারা আসছে, প্রত্যেকের একটা সমস্যার মধ্যে আমরা জর্জরিত হয়ে যাব। এবং সমাজ যদি ঠিক না থাকে, পরিবেশ যদি ঠিক না থাকে, বায়োস্ফিয়ার যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমরা বাঁচবো কোথায়, লড়াই করবো কার সাথে? এই সাধারণ সত্যটুকু বুঝতে হবে। আর একটা জিনিস আমি বারবার, প্রচুর পরিমাণে গাছ লাগান, যেখানে সময় পাবেন, যখন সময় পাবেন, যতটুকু সময় পাবেন গাছ লাগান। পুকুর ভরাট বন্ধ করুন। সংস্কার আপনি দেখুন না, আপনার
সরকার আসার আগে কাকদ্বীপ হসপিটাল এবং কোর্টের পাশে চত্বরে যে পুকুর 15 বছর ধরে কি জায়গা ছিল, একদম। আজকে আমাদের সরকার এসে সদুদ্যোগ নিয়ে কাজ কিন্তু হচ্ছে। আমাদের সরকারের বয়স আয়ু বেশি দিন নয়, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, কারণ একটি সরকার তখনই তার সম্পূর্ণ জিনিস পরিপূর্ণ করতে পারে যদি নাগরিক সরকারকে সহযোগিতা করে। নাগরিক যদি সচেতন হয়, নাগরিক যদি সচেতনতা ফিরিয়ে আনতে পারে, তাহলে একটি সরকার তার সাফল্যে পৌঁছাবেই। এবং আমি জানি কাকদ্বীপবাসী গণতান্ত্রিক সচেতন মানুষ, সমাজ সচেতন মানুষ, হয়তো কিছুদিন বিভ্রান্ত হয়েছিলেন, আমি জানি আবার মানুষ জাগবে। মানুষ সুচিন্তন, সুচিন্তার বিকাশ, মননের বিকাশ দিয়ে সাংস্কৃতিক পরায়ণ হয়ে কাকদ্বীপকে আমরা আপনাদের সহচার্যে সবাইকে নিয়ে নতুন করে সুন্দর করে গড়ে তুলব। নবজাতকের কাছে এটাই আমাদের দৃঢ় অঙ্গীকার। একটা কথা বলি যে বিশ্বে এই মুহূর্তে যেহেতু উষ্ণায়ন চলছে, তার সঙ্গে পরিবেশে আপনি যেমন সুন্দর কথা বললেন যে গাছ লাগাতে হবে, সেক্ষেত্রে দেখা গেছে এখন বায়ু দূষণের মাত্রা যেমন বেড়েছে, গাছ লাগাতে হবে, এটা একদম বাস্তবে ঠিক। কিন্তু পরিসংখ্যান বলছে, যারা পরিবেশ বিদ রয়েছেন, গবেষকরা, তারা বলছেন যে এই মুহূর্তে আমাদের দূষণের মাত্রা, অর্থাৎ পানীয় জলের যা পরিস্থিতি রয়েছে, তাতে করে আগামী দিন হয়তো এমন একটা জায়গা আসবে যেখানে আমাদের জল কিনে খেতে হচ্ছে, অথচ এই পানীয় জল দূষণমুক্ত না হলে জল, আজকের দিনেও জল কিনে খেতে হচ্ছে, আগামী দিনে এমন একটা সমস্যা আসবে হয়তো সিলিন্ডার, অক্সিজেনের সিলিন্ডার কাঁধে করে বইতে হবে। আপনি একদম ঠিক বলেছেন, কারণ আমি এটাই বললাম তো, মুক্ত বাতাস আমি পাচ্ছি, জলটা পাচ্ছি, আমি আমার ছেলের ভবিষ্যৎ তৈরি করছি, আপনারা আমাদের ছেলের ভবিষ্যৎ তৈরি করবেন, কিন্তু বাতাস এবং জলের ভবিষ্যৎ কী সেটাও তো বুঝতে হবে। আমরা যে বেঁচে আছি, সেই জল এবং বাতাসের, অক্সিজেনের ভবিষ্যৎ যদি গড়ে তুলতে হয়, তাহলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, সেখান থেকে অক্সিজেন পাবো। এবং ভৌম জলস্তর যাতে বাড়ে, টিউবওয়েলগুলোতে যাতে শোকপিট তৈরি হয় প্রত্যেকটা টিউবওয়েলে, মানে যে জলটা আমরা তুলছি, 1 লিটার জল একদম ভৌম জলস্তর পর্যন্ত পৌঁছাতে 7 বছর সময় লাগে। একদম। সেই জলটা আমরা কত দ্রুত তুলে নিচ্ছি, তুলে নিয়ে আমার মতো ব্যবহার করলাম, কিন্তু ভৌম জলস্তরের স্তরে সেই জলটাকে ফিরিয়ে দেওয়া দায়িত্ব তো আমাদের। যেমন আমরা পৃথিবী থেকে নিয়েছি, আমাকে তো পৃথিবীকে কিছু দিতে হবে, পৃথিবীর প্রাণ আমরা, সেই জায়গাটাকে আমাদের ঠিক রাখতে হবে, এটা এটার বিপরীত প্রতিক্রিয়া হবেই। হবেই। এবং পরবর্তীকালে আপনার আশঙ্কা অনুযায়ী যদি সেরকম হয়, আমাদের অক্সিজেন সিলিন্ডারে ঘুরতে হবে কিছু করে। মানে বিস্ময়কর একটা বিষয় আমরা ওই লকডাউন থেকে বেরিয়ে এসেছি, একটা বিষয় আমরা আজ থেকে 5 বছর আগে দেখেছি, 6 বছর আগে একটা বিষয়, গাড়ি ঘোড়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেতে কোন জায়গায় গেছে। দেখুন, বায়োস্ফিয়ার আমাদেরকে রক্ষা করতে হবে। একটা যদি বায়োস্ফিয়ার আমরা ঠিক না রাখতে পারি, এই যে একটা সামাজিক প্রেক্ষাপট, এটাকে আমাকে ঠিক রাখতেই হবে। এবং এর জন্যে সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর মস্তিষ্ক প্রসূত যিনি আছেন, দীপঙ্কর জানার মস্তিষ্ক প্রসূত গাছ অনেকে আমরা এই কয়েকদিনের মধ্যে লাগিয়ে ফেলেছি। আমরা 5 বছরের মধ্যে কয়েক কোটি গাছ লাগানোর প্রতিশ্রুতি দিয়েছি এবং লাগাবোই। এবং এর আগের সরকার নির্বিচারে ভেড়ি করার জন্য সুন্দরবনের যেভাবে গাছ কেটেছে এবং অবৈধ ভেড়ি তৈরি করেছে, সুন্দরবনের ফুসফুস বলা হয় আমাদের সুন্দরবনকে, সেই বিশ্বের কাছে ফুসফুস, সে যেভাবে নষ্ট করেছে, নির্বিচারে গাছ কেটেছে, যারা করেছেন এবং যারা করিয়েছেন এবং যারা এখনো আছেন, তাদের প্রত্যেকের কাছে আমাদের বার্তা, সোজা না হলে সোজা করার দায়িত্ব আমাদের। যে জায়গায় ভেড়ি অবৈধ হয়েছিল সবগুলো বুঝিয়ে নতুন করে আবার বায়োস্ফিয়ার গড়ে উঠবে, আবার পাখির কলতানে ভরে উঠবে, মানুষের কলতানে ভরে উঠবে, এটাই আমরা চাই এবং এটা আমরা করবই। আমরা যেমন লড়াই করে আজকে ক্ষমতা এসেছি, পরিবেশের কে রক্ষা করার এক নব লড়াই আমাদের কাছে এখন এসছে, যেটা পরিবেশকে হারিয়ে পেয়েছিল আগের সরকার, সেই পরিবেশকে নতুন করে ফেরানোর জন্যে আমাদের লড়াই শুরু হয়েছে। আসুন আপনারা প্রত্যেকেই একে অপরের পরিপূরক হয়ে কাঁধে কাঁধ দিয়ে এই লড়াই আমরা সফল করি। আপনারা সহযোগিতা না করলে এককভাবে আমাদের সরকার কখনো লড়াই করে জিততে পারবে না, কারণ আপনাকে সচেতন হতে হবে। আপনার পাশের বাড়ি গাছটা আমি লাগিয়ে এলাম, গাছ আমি লাগালাম, গাছ লাগানোটা যেরকম দরকার, গাছের পরিচর্যাটাও একই রকমভাবেই করতে হয়, তবেই কিন্তু একটা পরিপূর্ণ। আমি গাছ লাগানোর কথা লাগিয়ে দিলাম আর ঘুরে তাকালাম না, হলো না। একটা শিশু যেমন পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর তাকে লালিত পালিত করে নিজের পায়ে হাঁটাতে শেখানো হয়, তারপর সে নিজের মতো করে দাঁড়ায়, গাছকেও একই রকম লালন পালন করুন। গাছকে লালন পালন করলে আপনার ভবিষ্যৎ সুচিন্তিত হবে, আপনার উত্তরসূরি যারা আসছে, পূর্বসূরি যারা ছিল, তারা কিন্তু সঠিকভাবে কাজ করবে। এ তো গেল বড় সংস্কারের কথা, সচেতনতার বার্তা, মানুষের মনের সচেতনতা, অর্থাৎ মন সংস্কার হবে তো। দেখুন, মাথা যদি ঠিক থাকে, শরীর ঠিকভাবে চলবে। আমাদের যিনি এখন রাজ্য শাসন করছেন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, ওনার কথাবার্তা, ওনার নীতি, ওনার আদর্শ, কি করতে চাইছেন পশ্চিমবঙ্গের জন্য, এটা খুব ক্লিয়ার হয়ে গেছে।
এই কয়েকদিনের মধ্যে। দেখুন, মানুষ যদি সচেতন হয় আমাদের তো কিছু করার নেই। আমি জানি পশ্চিমবাংলা একটি রাজ্য গোটা ভারতবর্ষের মধ্যে, এখান থেকেই কিন্তু সমাজপ্রেমী বলুন, কবি বলুন, সাহিত্যিক বলুন, বিশিষ্ট সমাজসেবী বলুন, পশ্চিমবাংলা থেকেই। আজকে জাতীয় সঙ্গীতটাও জাতীয় গাওয়া। সঙ্গীত আমার পশ্চিমবাংলা থেকেই, বন্দে মাতরম আমার বঙ্কিমচন্দ্র সেও পশ্চিমবাংলা। সে জায়গায় দাঁড়িয়ে এখান থেকেই শুরু হবে। প্রান্তিক সুন্দরবনের একটি বিধানসভা কাকদ্বীপ, আসুন না কাকদ্বীপবাসীকে আমরা নিমন্ত্রণ জানাই, আমরাই পরিবর্তনটা শুরু করি না। আমাদের এই ভালো চিন্তন মানসিকতায় একদিন গোটা ভারতবর্ষ সেজে উঠবে। হোয়াটস বেঙ্গল থিঙ্ক টুডে, নেশন থিঙ্ক টুমরো। ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সঙ্গে ক্যামেরায়, এবং যা মূল্যবান বক্তব্য নিশ্চয়ই বুঝতে পারলেন যে আগামী দিনে সব থেকে বড় কথা হচ্ছে সংস্কার হোক, কিন্তু মেন্টাল অর্থাৎ মানসিক সংস্কার অর্থাৎ মনের সংস্কার যদি হয়ে থাকে না, আমি আপনি যদি করে থাকি, তাহলে আগামী দিনে সুন্দর একটা পরিবেশ গড়ে তুলে বিশ্বের কাছে একটা বার্তা দিতে পারবো যে আবার সেই সুন্দরবনের সেই যে রয়্যাল বেঙ্গল টাইগার আর সুন্দরবন যে পৃথিবীর ইতিহাসে সেই নাম ডাক যেমন রয়েছে, আবার বড় করে জায়গা নিতে পারবে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন।